হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার সন্ধেবেলা আপনাদের জন্য আরও একটা নতুন অলৌকিক গল্প নিয়ে এসেছি। আমি সুদেষ্ণা। আজ যার গল্প পাঠ করে শোনাবো, লেখক হলেন শ্রী বাণীব্রত চক্রবর্তী। গল্পের নাম অমানিসার আঘ্রাণ। আপনারা রজনীবাবু ও কিঙ্কর বর্মনকে ভুলে যাননি জানি। রজনীবাবু শুধু ভূতের গল্প লিখে আজ এত বিখ্যাত, অথচ খ্যাতি তাকে একটুও বদলে দিতে পারেনি। কালীঘাটের আদিগঙ্গার কাছাকাছি একটি বাড়িতে থাকেন। কাজের লোক হরি বিগত 50 বছর ধরে তাঁর কাছে আছে। রজনীবাবু ট্রামে চড়তে ভালোবাসেন, মাঝে মাঝে ট্যাক্সিতে চড়েন। একসময় একটা গাড়ি কিনেছিলেন, বিক্রি করে দিয়েছেন। সব থেকে ভালোবাসেন ঘোড়ার গাড়িতে চড়তে। এখন কলকাতায় ঘোড়ার গাড়ি দুর্লভ। রজনীবাবু অকৃতদার, বয়স 76, স্বাস্থ্য ভালো, সভা সমিতি এড়িয়ে চলেন। কিঙ্কর বর্মন অমানিসা পত্রিকার সম্পাদক। এই পত্রিকায় কেবল ভূতের গল্প প্রকাশিত হয়। অমানিসার প্রধান আকর্ষণ রজনীবাবুর গল্প। ফেব্রুয়ারি থেকে পুজো সংখ্যার তোড়জোড় শুরু হয়ে যায়, কিন্তু রজনীবাবু গল্প দেবেন কবে? কিঙ্করবাবুর মাথায় অনবরত এই চিন্তা। রজনীবাবুর গল্প থাকে বলে অমানিসার এত চাহিদা। কিঙ্করবাবুর বয়সও 76, স্বাস্থ্য মোটামুটি ভালো। কিঙ্করবাবু রজনীবাবুকে একটা মোবাইল ফোন প্রেজেন্ট করেছেন। প্রথমে রজনীবাবু নিতে চাননি। কিঙ্করবাবু তাকে বুঝিয়েছেন মোবাইল ফোন এখন সকলেরই ব্যবহার করে। ল্যান্ডফোন স্থানুর মতো বাড়িতে থাকে, কিন্তু এক্ষুনি যাকে চাইছেন তিনি তখন হয়তো বাড়ির বাইরে, মোবাইলে সহজে তাকে পেয়ে যাবেন। কিঙ্করবাবু বাজার করছিলেন, হঠাৎ বুক পকেটে ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলেন রজনীবাবু কলিং। রজনীবাবু জিজ্ঞেস করলেন, আপনি এখন কোথায়? কিঙ্করবাবু বললেন, বাজারে। আনাজ টেনাজ কেনা হয়ে গেছে, কেবল মাছ কেনা বাকি। রজনীবাবু বললেন, আজ তো রবিবার, বাজার টাজার সেরে চলে আসুন, খানিক্ষণ আড্ডা দেওয়া যাবে। বাড়িতে বাজার পৌঁছে দিয়ে কিঙ্করবাবু তার ড্রাইভার হীরালালকে বললেন, চলো রজনীবাবুর বাড়িতে। চাটা খাওয়া হয়, গল্পগুজব হয়, কিন্তু রজনীবাবু নিজের লেখা বা অমানিসার কথা একবারও তোলেন না। আজও রবিবার, নতুন বছরের নতুন শীতের সকাল। কিঙ্করবাবু লেক মার্কেটে বাজার করছেন। রাঁচির ফুলকপি, কাশির বেগুন, দার্জিলিংয়ের কমলা লেবু, কড়াইশুঁটি আর পেঁয়াজকলিতে থলি ভর্তি। বুক পকেটে মোবাইল বেজে উঠল। বাজারের থলি গনার দোকানে রেখে ফোন ধরলেন। বলুন। রজনীবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি বাজারে? কিঙ্কর বর্মন বললেন, হ্যাঁ, আনাজ টানাজ কেনা হয়ে গেছে, শুধু মাছ কেনা বাকি। রজনীবাবু বললেন, বাজার সেরে আমার এখানে চলে আসুন, দুপুরে আমার বাড়িতে খাবেন। আর একটা কথা, ইলিশ মাছ কিনবেন না। কিঙ্করবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইলিশ মাছ কিনবো না কেন? রজনীবাবু ততক্ষণে ফোন ছেড়ে দিয়েছেন। তবে কি রজনীবাবু অমানিসার পুজো সংখ্যার গল্পটা লিখে ফেলেছেন? আনন্দে উত্তেজনায় একটু কেঁপে উঠলেন, কিন্তু রজনীবাবু তাকে ইলিশ মাছ কিনতে বারণ করলেন কেন? এই অকালে ইলিশ পাবেন কোথায়? লেক মার্কেটে ইলিশের চিহ্ন নেই। গিন্নি ট্যাংরা ভালোবাসেন, জ্যান্ত ট্যাংরা কিনলেন। দুপুরে রজনীবাবুর বাড়িতে তার নেমন্তন্ন শুনলে গিন্নি একটুও খুশি হবেন না, বলবেন, তোমার হয়েছে ওই এক রজনীবাবু, ভূতের গল্প নিয়ে থাকতে থাকতে দুজনে ভূত হয়ে গেছো। বেলা 11:30 নাগাদ কিঙ্কর বর্মন রজনীবাবুর বাড়িতে এলেন। আজকাল মাঝে মাঝে রজনীবাবু পাইপে তামাক ভরে টানেন। দেশলাই জ্বালিয়ে পাইপ ধরাতে ধরাতে ইঙ্গিতে কিঙ্করবাবুকে তার সামনে চেয়ারে বসতে বললেন। হরি চা আর সিঙ্গারা নিয়ে এলো।
কিঙ্করবাবু বললেন, সিঙ্গারা থাক, শুধু চা খাবো। রজনীবাবু বললেন, তা হবে না, হরি কত পরিশ্রম করে আলু ফুলকপির সিঙ্গারা করেছে। আসুন দুজনেই খাই, দুপুরে খেতে দেরি হবে। সিঙ্গারা খেতে খেতে রজনীবাবু জিজ্ঞেস করলেন, আর্নেস্ট বেনফিল্ড হ্যাভেলের নাম নিশ্চয়ই শুনেছেন? কিঙ্করবাবু বললেন, কোন হ্যাভেল? অবনীন্দ্রনাথ অন্নদা প্রসাদ বাগচির উৎসাহদাতা, যে হ্যাভেলের আদর্শে উদ্ভূত হয়েছিলেন ভগিনী নিবেদিতা, আনন্দকুমার স্বামী, কলকাতা সরকারি আর্ট স্কুলের সেই বিখ্যাত প্রিন্সিপাল হ্যাভেল সাহেব। রজনীবাবু বললেন, ঠিক ধরেছেন, বঙ্গীয় সাহিত্য পরিষদে মহর্ষি দেবেন্দ্রনাথের একটা আবক্ষ মূর্তি আছে। জানেন ওটা কার তৈরি? কিঙ্করবাবু বললেন, ওটা হ্যাভেলের স্ত্রী লিলির তৈরি। রজনীবাবু সোজা হয়ে বসে মুগ্ধ দৃষ্টিতে কিঙ্করবাবুর দিকে তাকালেন। চমৎকার, আপনি তো দেখছি আর্টের খুঁটিনাটি খবর রাখেন, কিন্তু মনোরম মল্লিককে নিশ্চয়ই চেনেন না? কিঙ্করবাবু বললেন, নামটা বহুকাল আগে কোথায় যেন শুনেছি, বা কোনো লেখা টেখায় পড়ে থাকবো, তবে তাকে চিনি না। কে নি? ধূম ইদগ্রান করতে করতে অন্যমনস্কভাবে রজনীবাবু বললেন, আমারও নামটা কেমন যেন আগে শুনেছি বলে মনে হচ্ছে। হয়তো নামের আর পদবীর মধ্যে অনুপ্রাস আছে বলে এটা মনে হচ্ছে, কিন্তু আমিও তাকে চিনি না। অদ্ভুত উত্তর। কিঙ্করবাবু রজনীবাবুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চায়ে চুমুক দিয়ে রজনীবাবু বললেন, জর্জ জ্যাকসনের মেয়ে লিলি। ইউরোপে তার সঙ্গে হ্যাভেলের বিয়ে হয় 1894 সালে। এসব কথা আমরা জানি, কিন্তু লিলির যে ফ্লোরিডা নামে এক আমেরিকান বান্ধবী ছিল তা কজন জানেন? মনোরম মল্লিক বলছেন উনি জানতেন। ফ্লোরিডার মেয়ে সিসিলি এখনও বেঁচে আছেন, অনেক বয়স হয়েছে। লিলির তৈরি অক্ষয় কুমার দত্তের একটা আবক্ষ মূর্তি ফ্লোরিডার কাছে ছিল, লিলি বান্ধবীকে প্রেজেন্ট করেছিলেন। ওটা এখন সিসিলির কাছে। মনোরম আমাকে ওটা দেখাতে সিসিলির কাছে নিয়ে যেতে চান। আমার ইচ্ছে আপনিও সঙ্গে চলুন। সিঙ্গারা শেষ করে চায়ে চুমুক দিয়ে কিঙ্করবাবু বললেন, আমাদের ভূত প্রেত নিয়ে কারবার, এসব ব্যাপারে বরং সাত্তকী দত্তের আগ্রহ থাকতে পারে, আপনি তাকে সঙ্গে নিয়ে যেতে পারেন। রজনীবাবু কোনো উত্তর দিলেন না। তার চায়ের কাপ ফাঁকা, ধূমপান করতে করতে কি যেন ভাবছেন। বছর দুয়েক আগে কিঙ্করবাবুর ছাপাখানা থেকে রজনীবাবুর গল্পের পাণ্ডুলিপি চুরি হয়ে যায়। সেই সময় কাকতালীয়ভাবে দিশাহারা কিঙ্কর বর্মনের সঙ্গে প্রাইভেট ডিটেকটিভ সাত্তকী দত্ত আর অগ্নিবর্ণের আলাপ হয়। সাত্তকী চুরি হয়ে যাওয়া পাণ্ডুলিপি দুর্জনের হাত থেকে উদ্ধার করে দিয়েছিল। সেই সূত্রে রজনীবাবুর সঙ্গে সাত্তকী আর অগ্নিবর্ণের আলাপ হয়। রজনীবাবু বললেন, না না, এক্ষেত্রে সাত্তকী দত্ত চলবে না, অন্যরকম গন্ধ পাচ্ছি। কিঙ্করবাবু অবাক, অন্যরকম গন্ধ? ভৌতিক? রজনীবাবু মুচকি হেসে বললেন, দুদিন রাত 2টোর সময় মনোরম মল্লিক আমার মোবাইলে ফোন করলেন, আর সিসিলের সঙ্গে দেখা করতে হবে যে কোনো শনিবার ওই রাত 2টোতেই। আজ রাত 2টোতে মনোরম আমাকে ফোন করবেন। ভাবছি ওকে বলবো আমরা সামনের শনিবার যাব। কিঙ্করবাবু জিজ্ঞেস করলেন, রিসিভড কল রেজিস্টার থেকে ওর ফোন নাম্বারটা সেভ করে রেখেছেন তো? রজনীবাবু বললেন, সেটাও এক অদ্ভুত ব্যাপার মশাই, রিসিভড কলে ওর কোনো ফোন নাম্বার ফুটে ওঠেনি। কিঙ্করবাবু বিচলিত হলেন না, এরকম কোনো কোনো নম্বরহীন ফোন অনেকে একাধবার পেয়েছেন। আমার ফোনেও একবার এসেছিল, তবে মনোরম মল্লিক আপনার মোবাইল নাম্বারটা কোথা থেকে পেলেন? এত সত্ত্বেও বলবো ব্যাপারটাকে ভৌতিক ভাবার কোনো কারণ নেই। রজনীবাবু বললেন, একবারও তো বলিনি ব্যাপারটা ভৌতিক, যা ঘটেছে সেটাই বলছি। এছাড়া আরও একটা ব্যাপার হয়েছে। গতকাল রাত 12:15 নাগাদ
মোটাসোটা কুচকুচে কালো একটা লোক এসেছিল। আমি তখন নিজের ঘরে লেখার টেবিলে। লোকটা হরির হাতে পলিথিনের একটা থলি দিয়ে বলল, মনোরমবাবু এটা পাঠিয়ে দিলেন, এতে 2 কেজির ইলিশ কেটে এনেছি। মাছ দিয়ে লোকটা উধাও। সেই মাছ আজ হরি রাঁধবে। কিঙ্করবাবুর গায়ে কাঁটা দিচ্ছে। ভয়ে না শীতে? কিঙ্করবাবু সেটা বুঝতে পারছেন না। আর জাঁকিয়ে শীত পড়েছেও বটে। হরি আর 1 রাউন্ড চা দিয়ে গেল। রজনীবাবু জিজ্ঞেস করলেন, অনুমান করতে পারেন সিসিলি এখন কোথায় থাকেন? কিঙ্করবাবু ইঙ্গিতে জানালেন তাকে একটু ভাবার সময় দিতে। রজনীবাবুর পাইপ নিভে গিয়েছিল। দেশলাই জ্বালিয়ে ধরিয়ে টানতে লাগলেন। তখনও কিঙ্করবাবু ভাবছেন আর চায়ে চুমুক দিচ্ছেন। অবশেষে হাল ছেড়ে দিলেন। সিসিলি এখন কোথায় থাকেন তা বলতে পারবো না। রজনীবাবু বললেন, উনি থাকেন অকাল সিদ্ধি লেনে। জায়গাটা কোথায় মনোরম বললেন না। কিঙ্করবাবুর মাথা দোলাতে দোলাতে বললেন, পুরো ব্যাপারটাই রহস্যময়। একমাত্র সাত্তকী দত্তই এর সমাধান করতে পারবেন। আমার তো এটাই মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? রজনীবাবু বললেন, আমার কিছুই মনে হচ্ছে না, কেবল অন্যরকম গন্ধ পাচ্ছি। বলতে পারেন আষ্টে গন্ধ। কিঙ্করবাবু বললেন, আমিও আষ্টে গন্ধ পাচ্ছি। এবার হরি বোধহয় ইলিশ মাছ ভাজছে। রজনীবাবু জিজ্ঞেস করলেন, হ্যাভেল সাহেবের জন্ম মৃত্যুর সাল তারিখ মনে আছে? কিঙ্করবাবু বললেন, জন্ম 16ই সেপ্টেম্বর 1861, মৃত্যু 30শে ডিসেম্বর 1934। 1905 সালে হ্যাভেল পাগল হয়ে যান এবং ইংল্যান্ডে ফিরে যান। লিলি তার স্বামীর চিত্র এবং অনেক পাণ্ডুলিপি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়ে যান। এখন দেখছি অক্ষয় কুমার দত্তের আবক্ষ মূর্তিটা ফ্লোরিডাকে দিয়ে গিয়েছিলেন। না না রজনীবাবু, সিসিলির সঙ্গে আমার কেন দেখা করব? ওটা সাত্তকীর হাতে ছেড়ে দিন। রজনীবাবু মুচকি হাসেন। মনোরমবাবু রাজি হবেন না। আভাসে ইঙ্গিতে আপনার কথাটা বলে রেখেছি। আপনি আমার সঙ্গী হলে ওর বিশেষ কোনো আপত্তি নেই। আগে আমরা যাই, তারপর না হয় সাত্তকীর কথা ভাবা যাবে। কিঙ্কর বর্মন রজনীবাবুর বাড়ি থেকে বেরোলেন বিকেলে। হরি টিফিন ক্যারিয়ারে 1 গাদা ইলিশ মাছ দিয়ে দিয়েছে। কিঙ্করবাবু নিতে চাইলেন না। রজনীবাবু বললেন, হরির রান্না করা এই মাছ বৌঠানকে দেবেন। তখন তো আপনাকে বারণ করলাম, বাজার থেকে ইলিশ মাছ কিনবেন না। সব ভেবেই কথাটা বলেছিলাম। গিন্নিকে এই মাছের ইতিহাস বলা যাবে না। মোটা কালো একটা লোক রাত দুপুরে রজনীবাবুর বাড়িতে এই মাছ দিয়ে গেছে শুনলে গিন্নি আঁতকে উঠবেন। এই মুহূর্তে কিঙ্করবাবুর মনে হচ্ছে সব ব্যাপারটা অলৌকিক। এখানে সাত্তকী দত্ত অচল, আর ওই ধ্বংস লোকটাই বা কে? গাড়ির ব্যাক সিটে র্যাপার মুড়ি দিয়ে হীরালাল ঘুমোচ্ছে। জানলার কাছে টোকা দিতে ওর ঘুম ভেঙে গেল। ড্রাইভ করতে করতে হীরালাল বলল, অসময়ের ইলিশে এত টেস্ট? রজনীবাবুর বাড়িতে এলে হরি হীরালালকে না খাইয়ে ছাড়ে না। সরস্বতী পুজোর খুব বেশি দেরি নেই। পূর্ববঙ্গীয়দের বাড়িতে ওই দিনে জোড়া ইলিশ আসে। হয়তো কোনো কোনো বাজারে এর মধ্যে ইলিশ মাছ এসে গেছে। কিঙ্করবাবু জিজ্ঞেস করলেন, হীরালাল অকাল সিদ্ধিলেন কোথায় জানো? হীরালাল মাথা নাড়ল। না স্যার, এমন নাম কোনো দিন শুনিনি। কিঙ্করবাবু চলে যাওয়ার পর রজনীবাবুর মনে হলো একটু বেরোলে হয়। বেশি দূর যাবেন না। শরীর সেন থাকেন হাজরায়। পণ্ডিত মানুষ, আর্ট নিয়ে অনেক পড়াশোনা। বহুকাল বিদেশে অধ্যাপনা করেছেন। শরীরের বিষয় ছিল প্রত্নতত্ত্ব। রজনীবাবু সিটি কলেজের সহপাঠী। বহুদিন যোগাযোগ ছিল না। বহু বছর পরে হঠাৎ একদিন হাজরার মোড়ে দেখা। বছর 3 আগে। বিগত 3 বছরের মধ্যে রজনীবাবু মোটে 2 বার শরীরের বাড়ি যেতে পেরেছেন। শরীর একবার এসেছেন, এখন বাতে পঙ্গু। কালীঘাট থেকে ফাঁকা ট্রাম পাওয়া গেল। এক্ষুনি রজনীবাবু হাজরার মোড়ে পৌঁছে যাবেন। তবু
এইটুকু ট্রামে চড়ে তার কত আনন্দ। শরীতের বাড়ির সবাই রজনীবাবুর লেখার ভারী ভক্ত, শরীত নিজেও। শরীতের স্ত্রী মারা গেছেন বছর 10 আগে, তিনিও নাকি তার লেখার ভক্ত ছিলেন। রজনীবাবুকে দেখে শরীত খুব খুশি হলেন। ঠিক দিনেই এসেছো, আজ বাড়িতে সন্ধে থেকে আমি একা, বাকি সবাই গেছে ভদ্রেশ্বরে এক আত্মীয়ের বউ ভাতে, ওদের ফিরতে রাত হবে। দাঁড়াও, হিমুকে ডাকি। দুবার ডাকতেই কাজের লোক হিমু এসে দাঁড়ালো। শরীত বললেন, আগে একটু চা খাওয়া, তারপর আমাদের জন্য ফাউল কাটলেট নিয়ে আয়। তোর জন্যও আনিস। পকেট থেকে টাকা বার করে হিমুর হাতে দিলেন। চা আসতে দেরি হলো না, দুজনে চা এক চুমুক দিলেন। রজনীবাবু বললেন, আমাকে একটা ইনফরমেশন দিতে পারবে? শরীত সেন বললেন, কি জানতে চাও বলো, জানা থাকলে নিশ্চয়ই বলবো। রজনীবাবু বললেন, কলকাতার সরকারি আর্ট স্কুলের প্রিন্সিপাল ছিলেন হ্যাভেল, তাঁর স্ত্রী লিলি ছিলেন ভাস্কর। তাঁর তৈরি মহর্ষি দেবেন্দ্রনাথের একটা আবক্ষ মূর্তি বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে। এছাড়া তাঁর তৈরি আর কোনো মূর্তির কথা জানো কি? সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। এখন আবার কে এলো? এখানে কথাবার্তায় একটু ছেদ পড়ল। হিমু ফাউল কাটলেট নিয়ে এসেছে। সেন্টার টেবিলে কাটলেটের প্লেট রেখে হিমু এঁটো কাপ ডিশ নিয়ে গেল। বলল, আপনারা খান, আমিও খেয়ে নিয়ে চা করছি। কাটলেট খেতে খেতে শরীত বললেন, জানি, তবে ব্যাপারটা নিয়ে বিতর্ক আছে। রামানন্দ চট্টোপাধ্যায় তার জামাতা কালিদাস নাগকে একটা চিঠিতে লিখেছিলেন, লিলি মহর্ষি ছাড়া অক্ষয় কুমার দত্তের একটা আবক্ষ মূর্তি তৈরি করেছিলেন। ওদিকে আবার গগনেন্দ্রনাথ ঠাকুরকে কাকে যেন কথায় কথায় বলেছেন লিলি বিদ্যাসাগরের একটা আবক্ষ মূর্তি তৈরি করেছিলেন। রজনীবাবু জিজ্ঞেস করলেন, এই ব্যাপারে তোমার কি মত? সেই সব মূর্তি গেল কোথায়? শরীত বললেন, আমার মতে লিলি দুজনেরই আবক্ষ মূর্তি করেছিলেন, তবে মূর্তি দুটো কোথায় গেল তা বলতে পারবো না। আজ শনিবার, খেয়ে দিয়ে রাত 10:30 বাড়ি থেকে বেরোলেন। বাড়ি থেকে বেরিয়েই কিঙ্করবাবু একটা ট্যাক্সি পেয়ে গেলেন। 10 মিনিটে রজনীবাবুর বাড়ি। রজনীবাবু একটু রাগারাগি করলেন। খেয়ে দিয়ে আসতে কে বলেছিল? হরি এক গাদা রান্না করে রেখেছে, ভেবেছিলাম দুজনে একসঙ্গে খাবো। তাহলে এবার জামা কাপড় বদলে একটু ঘুমিয়ে নিন। পাশের ঘরে জামা কাপড় আছে, হরি বিছানাও করে রেখেছে, ঠিক সময় আপনাকে ডেকে নেব। রজনীবাবু রাত 3টের আগে ঘুমোন না, কিন্তু কিঙ্করবাবু ঘুম কাতুরে। বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিঙ্করবাবু ঘুমের অতলে তলিয়ে গেলেন। রজনীবাবুর চোখে ঘুম নেই। রাত 1:30, কফি খাচ্ছেন। টেবিলের ওপর তার মোবাইল ফোনটা ভাইব্রেশনে আছে। প্রোফাইল লাউড থাকলে রিং হলে কিঙ্করবাবুর ঘুম ভেঙে যাবে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে মনোরম মল্লিক ফোন করবেন। এই কথা ভাবার সঙ্গে সঙ্গে তার কেমন যেন ঘুম পেল। কফির কাপ সরিয়ে খানিকক্ষণ চোখ বুজে বসে রইলেন। আজ কৃষ্ণপক্ষের রাত। কতক্ষণ চোখ বন্ধ করেছিলেন জানেন না। হঠাৎ টেবিল থরথর করে কেঁপে উঠল। মোবাইলে ফোন এসছে। স্ক্রিনে কোনো নাম বা নাম্বার নেই, কেবল বিজলির চমকের মতো আলো জ্বলছে। রজনীবাবু কল রিসিভ করলেন। মনোরম মল্লিক বললেন, এখন রাত 1:40, 5 মিনিটের মধ্যে বড় রাস্তার মোড়ে চলে আসুন, গাড়ি নিয়ে অপেক্ষা করছি। রজনীবাবু জিজ্ঞেস করলেন, 15 মিনিটের মধ্যে অকাল সিদ্ধি লেনে পৌঁছে যাব। কোনো উত্তর নেই। কান থেকে ফোন নামিয়ে দেখলেন মনোরম মল্লিক ফোন কেটে দিয়েছেন। রাত 1:45 সময় রজনীবাবু ও কিঙ্করবাবু রাস্তার মোড়ে এসে দেখলেন কেউ কোথাও নেই। শীতের রাত, কৃষ্ণপক্ষের ঘুটঘুটে অন্ধকার। কিঙ্করবাবু চাপা স্বরে রজনীবাবুকে জিজ্ঞেস করলেন, মনোরম মল্লিক ফ্রড নয় তো? তক্ষুনি কে যেন তার কানের পাশে কথা বলে উঠলেন, আমি ফ্রড নই, তাকিয়ে দেখুন, গাড়ি নিয়ে এসেছি। ওরা চমকে উঠে দেখলেন একটা কালো রঙের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। ঘোড়া দুটি কুচকুচে কালো। মনোরম মল্লিককে দেখে মনে হলো উনি আর গাড়ির সহিস আলকাতরার পুকুরে ডুব দিয়ে এসেছে।
গাড়ির পিছনে দরজা খুলে সহিস বলল, বাবুরা ভেতরে গিয়ে বসুন। ওরা গাড়িতে উঠলেন। মনোরম মল্লিক বললেন, আমি সামনের সিটে বসছি। ঘোড়ার গাড়ি চলতে শুরু করেছে। সামনের সিট দেখতে পাওয়া যাচ্ছে না। রজনীবাবু সামনের দিকে হাত বাড়ালেন। কালো কাঠের পার্টিশন। রজনীবাবু বললেন, মনোরমবাবু, আপনাকে তো দেখতে পাচ্ছি না। মনোরম মল্লিক বললেন, একটু সবুর করুন, মতিনকে বলেছি জোরে গাড়ি চালাতে। ঘোড়ার গাড়িটা সত্যি যেন অন্ধকারের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে। এই নিকষ কালো অন্ধকারে রজনীবাবু তার পাশে বসা কিঙ্করবাবুকেও দেখতে পাচ্ছেন না। তার চোখে এই অন্ধকারের মধ্যে ঘুম নেমে এসেছে। হঠাৎ ঝনঝন করে কোথায় যেন ল্যান্ডফোন বেজে উঠল। দূরে নয়, কাছে বেজে যাচ্ছে। রজনীবাবু এক্ষুনি ঘুম থেকে উঠতে চাইছেন না। অনেক ঘুম জমা হয়ে আছে। হঠাৎ ফোনের রিং থেমে গেল। কে যেন তাকে ধাক্কা দিচ্ছে। উঠুন উঠুন। নিশ্চয়ই মনোরম মল্লিক। তাঁরা কি অকাল সিদ্ধি লেনে পৌঁছে গেছেন? চোখ খুলে দেখলেন সামনে হরি দাঁড়িয়ে আছে। তার হাতে ফোনের রিসিভার। সকালের আলো এসে টেবিলের ওপর পড়েছে। রিসিভারটা এগিয়ে দিয়ে হরি বলল, আপনার ফোন। ফোন ধরতেই প্রান্ত থেকে শরীর সেন বললেন, ঘুমোচ্ছিলে নাকি? রজনীবাবুর নিদ্রাজড়িত কণ্ঠ, ওই আর কি। শরীর সেন অপ্রস্তুতে পড়ে গেলেন। এখন ফোন করা আমারই ভুল হয়েছে। মনে ছিল না রাত 3টের সময় ঘুমোতে যাও। আসলে তোমাকে একটা খবর দেওয়ার ছিল, মনে হয় কাজে লাগবে তোমার। ঠিক আছে, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই কোনো, পরে তোমার মোবাইলে ফোন করছি। তাহলে কালকের রাতের পুরো ব্যাপারটাই স্বপ্ন? এই চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলেন? ফোনের রিসিভার হাতে ধরিয়ে দিয়ে হরি চলে গিয়েছিল। এবার এলো 2 কাপ চা নিয়ে। টেবিলে চায়ের কাপ রাখতে রাখতে বলল, আপনারা কাল রাত্রিরে দুজনে বেরোবেন বলেছিলেন, কই বেরোলেন না তো? রজনীবাবু বললেন, না, কাল আর বেরোনো হলো না। হরি বলল, আজকের ব্রেকফাস্টে ডিম আর পাউরুটি দেবো। হরি চলে গেল। ঘরে ঢুকতে ঢুকতে কিঙ্করবাবু বললেন, কালো ঘোড়ার গাড়ি। রজনীবাবু বললেন, সেই গাড়িতে আমরা উঠলাম। কিঙ্করবাবু বললেন, মনোরমবাবু আর সহিষ্ঠা বোধহয় আলকাতরার পুকুরে ডুব দিয়ে এসেছিল। রজনীবাবু বললেন, আশ্চর্য, দুজনেই এক স্বপ্ন দেখলাম। কিঙ্করবাবু বললেন, দুজনে এক স্বপ্নের ভেতর ঢুকে পড়েছিলাম। ঘণ্টাখানিক বাদে রজনীবাবুর মোবাইলের ফোনে শরীর সেনের ফোন এলো। ততক্ষণে ব্রেকফাস্ট হয়ে গেছে। রজনীবাবু ও কিঙ্করবাবু মুখোমুখি বসে চা খাচ্ছিলেন। রজনীবাবু ফোনটা লাউড করে রেখেছেন। শরীরের কথা যেন কিঙ্করবাবু শুনতে পান। রজনীবাবু ফোন ধরে বললেন, বলো শরীর। শরীর সেন বললেন, লিলির বান্ধবী ছিলেন ফ্লোরিডা। তাকে লিলি অক্ষয় কুমার দত্ত আর বিদ্যাসাগরের মূর্তি দুটো দেন। ফ্লোরিডা আবার সেগুলো নিজের মেয়ে সিসিলিকে দিয়ে যান। রজনীবাবু বললেন, সেদিন তো এসব কথা বলনি। শরীর বললেন, কাল সন্ধেবেলায় আমার এক প্রাক্তন ছাত্র এসেছিল। তার নাম অতনু দত্ত। অতনুর জ্যাঠামশাই গোবিন্দ দত্ত সিসিলি হত্যার রহস্য ভেদ করতে না পারলেও খুনিকে হাতে নাতে পাকড়াও করেছিলেন। খুনির নাম মনোরম মল্লিক। অনেক বছর আগেকার কথা। কাগজে নিয়ে নানা রিপোর্ট বেরিয়েছিল। বিশেষত জেলখানায় মনোরম মল্লিক আত্মহত্যা করবার পর খবরের কাগজগুলো উঠে পড়ে লেগেছিল। রজনীবাবু অন্যমনস্কভাবে বললেন, তাই মনোরম মল্লিক নামটা চেনা চেনা মনে হচ্ছিল। শরৎ সেন বললেন, বিড়বিড় করে কি বলছো, শুনতে পাচ্ছি না। রজনী বললেন, না না, তুমি কি বলছিলে বলো। শরৎ সেন বললেন, চন্দননগরের দিকে অকাল সিদ্ধি লেনে সিসিলি থাকতো। পড়াতো স্থানীয় একটা মিশনারি স্কুলে। স্কুল থেকে ফেরার পথে খুন হয়। রজনীবাবু বললেন, তার মানে সিসিলির তখনও 60 বছর বয়স হয়নি। শরৎ সেন বললেন, এখন মনে পড়ছে, কাগজে স্পষ্ট লেখা ছিল মৃত্যুর সময় সিসিলির বয়স 58। রজনীবাবু জিজ্ঞেস করলেন, আর ওই মূর্তি দুটো? শরৎ বললেন,
তার কোনো হদিশ আজও পাওয়া যায়নি। ফোন রেখে রজনীবাবু বললেন, সব তো শুনলেন? কিঙ্করবাবু বললেন, হ্যাঁ, কিন্তু মনোরম কেন আপনাকে সিসিলির কাছে নিয়ে যেতে চেয়েছিলেন বুঝতে পারছি না। রজনীবাবু বললেন, ভূতেরাও গন্ধ পায়। কিঙ্করবাবু অবাক, কিসের গন্ধ? রজনীবাবু বললেন, অমানিসার আঘ্রাণ। নইলে গাড়ি ঘোড়া মনোরম সহিস সব কুচকুচে কালো হবে কেন? আপনার আর কোনো চিন্তা নেই, মনোরম রসদ দিয়ে গেছেন। এবার অমানিসার গল্পটা লিখে ফেলব, আর মূর্তি উদ্ধারের ব্যাপারে একদিন হয়তো আপনার সাত্তকী দত্তকে তৎপর হতে দেখব। একটু থেমে বললেন, এরকম ব্যাপারে আমার জীবনে নতুন নয়, মাঝে মাঝে অশরীরী এসে আমাকে চমক দেয়। কিঙ্করবাবু বললেন, কিন্তু ইলিশ মাছ তো ভৌতিক নয়, আমরা সবাই খেয়েছি। রজনীবাবু মুচকি হেসে বললেন, এখানেই তো অলৌকিকের মহিমা। এতক্ষণে কিঙ্করবাবুর মুখে আনন্দের হাসি ফুটল। তো এই ছিল আজকের গল্প অমানিসার আঘ্রাণ, কলমে শ্রী বাণীব্রত চক্রবর্তী। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্ট করছি, আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমার সঙ্গে শেয়ার করবেন, আমিও চ্যানেলে সবার সঙ্গে শেয়ার করে নেব। আজকে এই পর্যন্তই। পরের বৃহস্পতিবার আবার গল্প নিয়ে আসব কোনো এক লেখকের। আর রবিবারে যেমন ঘটনা নিয়ে আসি সেভাবেই ঘটনা নিয়ে আসব। আমার গল্পগুলো এবং ঘটনাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, মনের জোর। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং পরিচিত যারা প্রচুর প্রচুর এই ধরনের ঘটনা এবং গল্প শুনতে ভালোবাসেন তাদের মধ্যে শেয়ার করে দেবেন। শুভরাত্রি। আমি সুদেষ্ণা আজ বিদায় নিচ্ছি।